প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ায় গার্ড অব অনার যোগ দিলেন বিএনপির সংবর্ধনায়। দেশের জন্য ভূমিকা রাখায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা। কষ্ট করছেন, তার বিনিময়ে যে অর্থটি পাচ্ছেন এবং সেটি যখন দেশে পাঠাচ্ছেন, সেটা যেমন বাংলাদেশের জন্য উপকার হচ্ছে, ঠিক এই দেশটিকে গড়তেও কিন্তু আপনারা সাহায্য করছেন। কাল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক, শ্রম বাজার খোলা সহ অবৈধ প্রবাসীদের সমস্যা সমাধানের আশা। সময় দেখা যাচ্ছে পুলিশের ভয় চলাফেরা করা লাগে, টাকা নিয়ে এজেন্টরা বহুত দুর্নীতি করতেছে। আমরা চাই যারা অবৈধ আছে ওদেরকে বৈধতার সুযোগ দেওয়া হোক। বন্ধ বাজার, সেই বাজার যদি পুনরায় খুলতে পারে সেজন্য উনি কাজ করবেন। ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বিষয়ে একটা নেগোসিয়েশন দ্রুত শুরু করা। কুয়ালালামপুর থেকেই চীনে যাবেন সরকার প্রধান, তিস্তা ইস্যুতে গুরুত্ব। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। তিস্তার পানি বেড়ে রংপুরে সেতু রক্ষা বাঁধে ভাঙন, ঝুঁকিতে 1200 পরিবার। ইলিয়াস আলী গুমে জড়িত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল, ট্রাইব্যুনালে দেহরক্ষীর সাক্ষ্য। আরও 30 জনকে হত্যায় সম্পৃক্ততার অভিযোগ, নিষ্ঠুর খুনি আখ্যা। আগের ঋণের বোঝা নিয়ে প্রস্তাবিত বাজেট পারফেক্ট নয়, সমস্যা দূর করতে চলছে পর্যালোচনা, বললেন অর্থমন্ত্রী। ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের খোঁজে সরকার। কাতারে কর্মস্থলে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল 5 বাংলাদেশির। কমিউনিটিতে শোকের ছায়া, গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাটে, স্বজনদের আর্তনাদ। এবং বিশ্বকাপে 33 ম্যাচেই গোলের সেঞ্চুরি, আর্জেন্টিনার সামনে কাল অস্ট্রিয়া চ্যালেঞ্জ। জয়ের খোঁজে রাতে আলাদা ম্যাচে লড়বে স্পেন বেলজিয়াম, 1 যুগ পর নকআউটে জার্মানি। কুয়ালালামপুরে মালয়েশিয়া বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি তাঁর বক্তব্যে। হয়তো প্রতি 15-20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা অন্তর অন্তর মাঝে মাঝে ফ্যামিলির সাথে হয়তো টুকটাক মেসেজ আদান প্রদান করছেনই আপনারা কম বেশি সবাই। এখন নিশ্চয়ই আপনারা একটা ইনসিডেন্ট বা ঘটনা তো না, একটা অনুষ্ঠান গতকাল নিশ্চয়ই আপনারা দেখেছেন। আর্মি স্টেডিয়ামে একটা অনুষ্ঠান হয়েছে। আর্মি স্টেডিয়ামে এয়ারপোর্ট থেকে যাওয়ার পথে নিশ্চয়ই দেখেছেন সবাই আর্মি স্টেডিয়াম, সেখানে একটা অনুষ্ঠান হয়েছে এবং সেখানে প্রাইমারি স্কুলের বাচ্চাদের একটা ফুটবল খেলা হয়েছে। এই খবরটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, গতকাল হয়েছে, আজকের পত্র থেকে এসছে। এখন আপনারা বলতে পারেন যে এটা কি এমন গুরুত্বপূর্ণ খবর? যারা দেখেছেন বা ডিটেলটা দেখেছেন তাদের হয়তো জানা আছে, সবার না জানা যেহেতু হয়তো নেই, সেই জন্য আমি কথাটা বলি। এই যে অনুষ্ঠানটি হয়েছে, প্রাইমারি গোল্ড কাপ যে ফুটবল টুর্নামেন্টটা হয়েছে, এই অনুষ্ঠানতে আপনারা জানেন সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলের 22 লক্ষ বাচ্চা পার্টিসিপেট করেছিল, 22 লক্ষ বাচ্চা। এবং এই 22 লক্ষ বাচ্চা যে পার্টিসিপেট করেছিল, এখানে ইভেন্ট হয়েছিল 1,23,000টা ইভেন্ট হয়েছিল। আপনারা বলতে পারেন, হয়তো অনেকেই প্রশ্ন করতে পারে, ঠিক আছে ভালো কথা হলো, একটা বড় অনুষ্ঠান হচ্ছে, বাচ্চাদের প্রাইমারি স্কুলের বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে, ফুটবল খেলেছে। লক্ষ্য কিন্তু সেটা না, লক্ষ্যটা কিন্তু অন্য জায়গায়। অর্থাৎ দেখুন, একটা সমস্যা, এটা পৃথিবীর অনেক দেশেই আছে, বাংলাদেশেও একটা আছে, এই সমস্যাটা আছে। এখন এই সমস্যাটাকে তো আপনাকে অ্যাড্রেস করতে হবে এবং একই সাথে আপনাকে আরও অনেকগুলো পরিকল্পনা চিন্তা করতে হবে। আসুন সমস্যা কি সেটা আমরা তুলে ধরি সংক্ষেপে। সমস্যাটা হচ্ছে ড্রাগের একটা সমস্যা, আপনারা জানেন কম বেশি আমাদের সমাজে আছে। এখন একটা বাচ্চা, সে প্রাইমারি স্কুলের বাচ্চা হোক, সে সেকেন্ডারি স্কুলের বাচ্চা হোক, ইন্টারমিডিয়েট লেভেলের বাচ্চা হোক, অর্থাৎ বয়সটা কত, 8 বছর, 15 বছর, 20 বছর, 22 বছর, এই যে বাচ্চাটা, এই বয়সের বাচ্চারা যারা, এদের কিন্তু মানসিক এবং শারীরিক অসম্ভব এনার্জি থাকে। আমরা এই বয়সটা পার হয়ে এসেছি, কাজে আমরা জানি এই গাছে উঠে যাচ্ছে, এই দেওয়ালে উঠে যাচ্ছে, এই পুকুরে ঝাঁপ দিচ্ছি, কিছু একটা করছি, মানে অর্থাৎ কিছু একটা করতে ইচ্ছা করে, সারাক্ষণ মাইন্ড কাজ করছে, মন কাজ করছে, সারাক্ষণ ব্রেন কাজ করছে এবং আমরা সেটা তো বার্ন করতে হবে কোথাও। এখন দেখেন দেশে খেলার মাঠগুলো হয় দখল হয়ে গিয়েছে, এই গল্প বলে তো আর লাভ নাই, এটা কম বেশি সবাই আমরা জানি। খেলার মাঠ বলতে গেলে নেই দেশে। আচ্ছা, শহরগুলোতে বলতে গেলে ঢাকা শহরে তো নেই, বড় শহরগুলোতেও খুব লিমিটেড।
এখন এই বাচ্চাগুলোকে তো আপনার একটা এভিনিউ দিতে হবে, তাদের যে এনার্জিটা, মানসিক এবং শারীরিক যে এনার্জিটা, তো বার্ন করার জায়গা দিতে হবে। আপনি যখন তাকে খেলার সুযোগ দিবেন না, বন্ধ করে দিবেন, আপনি যখন তার অনেকের মধ্যে অনেক কোয়ালিটি আছে, এখানে আপনারা আছেন অনেকে, আপনারা যে আমাদের বিভিন্ন জাতীয় দিবস হয় 26শে মার্চ হয়, 16ই ডিসেম্বর হয়, 21শে ফেব্রুয়ারি, অনেকেই আপনারা কিন্তু গান করেন, অনেকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজান, অনেকে কেরাত প্রতিযোগিতা করেন, স্পোর্টসে অনেকে ভালো আছেন। এই যে আপনাদের মধ্যে এই কোয়ালিটিগুলো, একটা মানুষ, বাচ্চারা যারা আছে, যেই বাচ্চাগুলোর আমি কথা বললাম, এই বাচ্চাগুলোর মধ্যে তো এই এনার্জিটা আছে এবং তাদের এই কোয়ালিটি আছে। অনেকের কারো গান শিখতে ইচ্ছা করে, কারো নাচ শিখতে, কারো ছবি আঁকতে ইচ্ছা করে, কারো কবিতা আবৃত্তি করতে ইচ্ছা করে, কারো কেরাত প্রতিযোগিতা করতে ইচ্ছা করে। এখন আমাদের এরা আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ। আমাদেরকে তো উপায় বের করে দিতে হবে যে সে যাতে সঠিক ডাইরেকশনে থাকে। এরকমই একটি ডাইরেকশন হচ্ছে, আমরা চাইছি যে আমাদের বাচ্চাদেরকে আমরা খেলার মাঠে ফিরে নিয়ে আসি। সারাদিন ফেসবুক থাকা অথবা অন্য কোনো আকর্ষণ থেকে, অন্য কোনো কিছুর ভিতর থেকে আমরা আস্তে আস্তে আমাদের জেনারেশনটাকে নিয়ে আসি প্রোডাক্টিভিটিতে। এবং সে কারণেই এই প্রাইমারি স্কুলে আমরা খেলার আয়োজন করেছি। শুধু তো ফুটবল হয়েছে, ইনশাল্লাহ অন্য স্পোর্টস। অর্থাৎ একটি বাচ্চা, আমাদের মূল যেটি পরিকল্পনা হচ্ছে, লং টার্ম যেটি পরিকল্পনা হচ্ছে, একটি বাচ্চা, এখানে আপনাদের যাদের ফ্যামিলি আছে, যাদের ছেলেমেয়েরা আছে স্কুলে, আপনি দেখেন বাচ্চা যখন সকালে স্কুলে যাচ্ছে, খেলাধুলা লেখাপড়া সব করে যখন সে বিকেলে বা সন্ধ্যায় বাসায় আছে, তখন কিন্তু সে অসম্ভব টায়ার্ড থাকছে, কোনো রকমে হোমওয়ার্কটা করে ধাবাস ঘুমিয়ে পড়ছে সে, তাই না? তাই তো বিষয়টা। অর্থাৎ আমরা চাইছি আমাদের বাচ্চারা সকালবেলা যাবে, স্কুল করবে, খেলাধুলা করবে, অথবা অন্য যা তার যেই কোয়ালিটি থাকবে, যেই এক্সট্রা ক্যারিকুলামের কোয়ালিটি থাকবে, সেইটার সুযোগ তাকে দেওয়া হবে। অর্থাৎ একটা প্রোডাক্টিভভাবে তার টাইমটা, তার মেধাটা, তার শক্তিটা, সব কিছু সে একটা প্রোডাক্টিভ কিছুতে প্রয়োগ করে। সেই ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন বা অন্য খারাপ কিছু বলেন, সেখান থেকে ধীরে 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 এদেরকে বের করে নিয়ে আসা। অর্থাৎ আমরা আসার সময় যে সাইনবোর্ডটা দেখলাম, এডুকেশন ফার্স্ট না কি জানি একটা দেখলাম না, তুমি দেখালে যে, হ্যাঁ, এডুকেশন ফার্স্ট। এখানে আসার সময় নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে, আমি দেখিনি, জুবায়তা উনি দেখেছেন, একটা সাইনবোর্ড কোনো এক জায়গায় এয়ারপোর্ট রোডে লেখা ছিল এডুকেশন ফার্স্ট, এডুকেশন ফার্স্ট, বিরাট একটা জায়গায় লেখা ছিল, উনি আমাকে বললেন এডুকেশন ফার্স্ট। অর্থাৎ আমাদের টার্গেটটা হচ্ছে এটা। আমাদের বাচ্চাদের মধ্যে, আমরা অন্য দেশের প্লেয়ারদেরকে নিয়ে গল্প করি, দেখেন রিসেন্টলি আমাদের ইয়াং মেয়েরা বলেন, ছেলেরা বলেন, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ভালো করছে, কিন্তু ইন্টারন্যাশনাল এভিনিউতে আমাদের ছেলেমেয়েরা কিন্তু ভালো করছে। দেখেন যখন আপনি পত্রিকা পড়েন যে মেয়েরা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে, ছেলেরা ক্রিকেটে ভালো করেছে, ভালো লাগে না নিজের কাছে? নিজে তো ভালো, তো এটা তো আমাদেরই সন্তান। আমাদের লক্ষ্যটা ওটাই হচ্ছে, অর্থাৎ আমরা আমাদের বাচ্চাদেরকে খেলাধুলায় নিয়ে যেতে চাইছি, যে খেলুক। আমরা স্কুল থেকে, সরকার থেকে ব্যবস্থা করব, স্কুলগুলোতে বিভিন্ন রকম খেলার ব্যবস্থা করব। আমরা একটা প্রতিযোগিতা শুরু করেছি, আপনাদের অনেকেরই একটা নাম খুব পরিচিত আছে, নতুন করি। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব উনি তৈরি করেছিলেন। সেখানে বাচ্চাদের বিভিন্ন যে এক্সট্রা ক্যারিকুলাম ছিল, গান, কবিতা আবৃত্তি, ছবি আঁকা, এগুলা ছিল। এটার সাথে আমরা নতুন একটা অ্যাড করেছি, নতুন একটা সাবজেক্ট অ্যাড করেছি, সেটা হচ্ছে স্পোর্টস। নতুন করিতে ওটা আছে, এটা স্পোর্টস। অর্থাৎ আমরা স্কুল লেভেলে, স্কুলের সিলেবাসের মধ্যে আমরা খেলাধুলাকে নিয়ে যাব। মোটামুটিভাবে এই পর্যন্ত নতুন কুড়ি স্পোর্টসের মধ্যে 8টা স্পোর্টসকে বাছাই করা হয়েছে এবং স্কুল পর্যায়ে সিলেবাসের মধ্যে আমরা 5টা স্পোর্টস আমরা স্কুল পর্যায়ে দিব আমরা সিলেবাসের মধ্যে। এটা ইনশাল্লাহ আগামী বছর থেকে শুরু হবে না স্পোর্টস, আগামী বছর থেকে এটা শুরু হবে। যেই বিষয়টি হচ্ছে, ধরেন যেই বাচ্চাটা ফুটবল খেলবে, ওর সিলেবাসটা, স্পোর্টসের সিলেবাসটা এমনভাবে তৈরি করার চেষ্টা করছি আমরা যে ওর ফুটবলটা, ও যেরকম অঙ্ক, ইতিহাস, বাংলা, ইংরেজি, ভূগোল যেভাবে সাবজেক্ট হয়, খেলাটা ওর একটা সাবজেক্ট থাকবে, ওইটাতে ওকে পাস করতে হবে। ওটাতে পাস না করলে কিন্তু পরীক্ষা পাস হবে না। কাজে এইভাবে করে আমরা নিয়ে আসতে চাইছি। ঠিক একইভাবে আরেকটি বলি আপনাদেরকে, আমি আমার চিন্তাগুলা কি করতে চাইছি, যেহেতু সরকারের দায়িত্ব আমাদেরকে দিয়েছে জনগণ, আমরা কি করতে চাইছি, আমি কি করতে চাইছি আপনাদের সাথে শেয়ার করছি। এটাই আজকে আপনাদের সাথে কথা বলার সুযোগ হচ্ছে, সেই সুযোগটা আমি এইভাবে নিচ্ছি। আমি আমার চিন্তাগুলো আপনাদের শেয়ার করতে চাইছি। যদি মনে করেন যে কোনোটা চিন্তা পছন্দ না, বলবেন আমাকে। আচ্ছা, আসেন আরেকটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে। কয়েকদিন আগে, আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা কেউ, আমরা
আমরা ছোট যখন ছিলাম অনেকেরই এখানে সেই এক্সপিরিয়েন্স আছে, একটা অনুষ্ঠান হতো, অনেক কমে গিয়েছে দেখেছি অনুষ্ঠানটা, এটাকে আমরা আবার রিভাইভ করার চেষ্টা করছি অনুষ্ঠানে। সেটা সায়েন্স ফেয়ার হতো কিন্তু সারা দেশে বিভিন্ন স্কুলে, আমরা বিজ্ঞান মেলা হতো, আমরা ইনোভেশন নামে আমরা একটি অনুষ্ঠান শুরু করেছি। এই অনুষ্ঠানটি উপজেলা জেলা পর্যায়ে হয়ে গিয়েছে, গত সপ্তাহে জেলা পর্যায়ে হয়েছে সারা বাংলাদেশের। এটা আগামী 29 তারিখে চীন মৈত্রীতে নেশন ওয়াইড, যেটা ন্যাশনাল, যেটা ইনশাল্লাহ চীন মৈত্রীতে হবে। অর্থাৎ আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ইনোভেটিভ, যে যার যেটা মাথায় যেটা আছে, 2 জন বন্ধু হোক, 3 জন বন্ধু হোক, নিজে সে একা হোক, কি সে করতে পারে, কি সে চিন্তা করে, তার কোনো কিছু ইনোভেট করার, কিছু আবিষ্কার করার, কিছু বানানোর কি সেটা চিন্তা, সেইটা সে যাতে বহিঃপ্রকাশ করতে পারে, সেটার যাতে প্রতিফলন সে ঘটাতে পারে, সেইটার জন্য আমরা অনুষ্ঠান শুরু করেছি। সেই অনুষ্ঠানটার ফাইনালটা হবে, নেশন ওয়াইডটা হবে ইনশাল্লাহ 29 তারিখে চীন মৈত্রীতে হবে। গেল খেলা, গেল ইনোভেশন। এবার আসেন, এরপরে আমরা স্কুল সিলেবাসের মধ্যে যেটা নিয়ে আসতে চাইছি, আমি এই জন্য বাচ্চাদের কথা বলছি বা স্কুলের কথা বলছি, আপনাদের সামনে তুলে ধরছি এই কারণে, এরা আমাদের ভবিষ্যৎ। আমাদেরকে তো আমাদের ভবিষ্যৎটা ঠিক করতে হবে। আমরা যদি ভবিষ্যৎটা ঠিক না করি, আমরা শুধু অন্য দেশের বাচ্চাদের দিকে চাই থাকবো, আরে এত ভালো করে ফেললো, ও এত ভালো করে ফেললো, অমুক দেশের বাচ্চা এত ভালো করে ফেললো। আরে ভাই, আমাদের নিজেদের বাচ্চাদের খবর নাই, এটা কোনো কথা হলো? আমাদের নিজেদের বাচ্চাদেরকে রেডি করতে হবে, বিকজ এদেরকে যদি আমরা মানুষ করে গড়ে তুলতে পারি, তাহলেই বাংলাদেশটা একদিন টার্ন অ্যারাউন্ড করবে। এটা দিস ইজ হাউ আই সি ইট, হাউ আই বিলিভ ইট। অ্যাকশন কালচার আমরা যেটা করতে চাইছি, আমরা 5-6টা সাবজেক্ট রাখবো কালচার। একটা হতে পারে আর্ট, মিউজিক হতে পারে, কবিতা আবৃত্তি হতে পারে, কেরাত প্রতিযোগিতা হতে পারে। এই সাবজেক্টগুলো আমরা স্কুল সিলেবাসের মধ্যে নিয়ে আসবো। অর্থাৎ কেউ যদি গান শিখে, তাকে ওই গান ওইভাবে শেখার আমরা ব্যবস্থা করব, এবং তাকে পরীক্ষা হবে রীতিমতন। কেউ যদি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো শিখে, তাকে ওইভাবেই সিলেবাস দেওয়া হবে, ওইভাবেই তার পরীক্ষা হবে। কেউ যদি কেরাত প্রতিযোগিতায় থাকে, তার ওরকমভাবেই পরীক্ষা হবে। অর্থাৎ তার ভিতরে যে কোয়ালিটিটা আছে সেটাকে আমরা বের করে আনতে চাই, সেটাকে একদম ঝালাই করে একদম তাকে সুন্দরভাবে তৈরি করতে চাচ্ছি। অর্থাৎ এখন আপনি চিন্তা করেন, এই যেই কয়েকটা আমি শুধু কথা বললাম, তারপরে তো ভুলেই গেলাম আরেকটা বলতে, সেটা হচ্ছে আমরা ভাষাটাও তাদেরকে দিতে চাইছি। আমরা খুব সময় 6টা ভাষা ঠিক করেছি, 6টা ভাষা, খুব আমাদের 6টা ভাষা আমরা ঠিক করেছি। একটা হচ্ছে ইংরেজিটার উপরে আমরা জোর দেব। আমাদের বাচ্চার মানি না মানি, হয়তো শহর পর্যায়ে প্রাইভেট স্কুলে যেই বাচ্চাগুলো পড়ে তাদের ইংরেজি হয়তো ভালো, কিন্তু আপনি সরকারি স্কুলগুলোতে যান, সেটি ঢাকা শহরে হোক, সেটি জেলা পর্যায়ে হোক, উপজেলা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে, বাদই দিলাম, সিরিয়াস অবস্থা, ডেঞ্জারাস অবস্থা। কাজেই আমরা চাচ্ছি বাচ্চাগুলোকে ইংরেজিতে আস্তে আস্তে দক্ষ করে তুলতে, এবং ইংরেজির পাশাপাশি আমরা আরেকটি ভাষা, এখন আপনারা জিজ্ঞেস করতেন কোন সে ভাষা, আমরা 6টি ভাষা, 5টা থেকে 6টা ভাষা আমরা টার্গেট করেছি। কোন 6টি ভাষা? 1 হচ্ছে অ্যারাবিক, 2 হচ্ছে জাপানিজ, 3 হচ্ছে ম্যান্ডারিন। 3 হচ্ছে, আপনারা অনেকেই ম্যান্ডারিনের সাথে পরিচিত। ম্যান্ডারিনের ভাষা কিন্তু বাড়ছে ওদের, যেহেতু পৃথিবীতে ব্যবসা বাণিজ্য সব কিছু বাড়ছে, ম্যান্ডারিন ভাষা বাড়ছে, প্রয়োগটা বাড়ছে, ব্যবহারটা বাড়ছে। ম্যান্ডারিন 3, 4 হচ্ছে জার্মান, বললাম জার্মান, অ্যান্ড ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, বোধহয় 5 ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। এই 5টা ভাষা আমরা বাচ্চাদের, যে বাচ্চা 5টাই শিখবে, যে নট দ্যাট, সে যে 5টা শিখবে নট দ্যাট, এখন তার যেটা ইচ্ছা সে শিখবে, বাট ইংরেজিটা তাকে শিখতে হবে, ইংরেজির সাথে আরেকটা ভাষা সে শিখবে, সেটা এই যে কটা বললাম এর মধ্যে একটা হতে পারে। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি জিনিসটা এইভাবে চিন্তা করছি, একটা বাচ্চা আজকে ক্লাস 1তেই বলেন বা 3তেই বলেন, 5এই বলেন আছে, এই বাচ্চাটা এই যে আমরা যেই সুযোগগুলো তৈরি করতে চাচ্ছি, এই সুযোগগুলো যদি আমরা তাদেরকে তৈরি করতে পারি ক্লাস 1-এর থেকে, এবং এই বাচ্চাটা যদি ক্লাস 12 পর্যন্ত উইথ সাম ভোকেশনাল ট্রেনিং, থিওরি অ্যান্ড বোথ প্র্যাকটিক্যাল, অর্থাৎ একটা জিনিস এটা নষ্ট হয়ে গেলো, বাতিটা নষ্ট হয়ে গেলো, এটাকে কিভাবে ফিক্স করবে, এই ট্রেনিংটা যদি তাকে আমরা দিতে পারি, এরকম যদি আরও ট্রেনিং দিতে পারি, তো এরকম এটাও আমরা ইনক্লুড করছি ভোকেশনাল ট্রেনিংয়ের যে প্র্যাকটিক্যাল এবং থিওরি, এটা ক্লাস 8 থেকে 12, 6 থেকে ক্লাস 12 পর্যন্ত, 6 থেকে ক্লাস 12 পর্যন্ত প্র্যাকটিক্যালটা হবে, থিওরিটা তার আগে নাকি? 6-7 থিওরি, 8 থেকে, হ্যাঁ, এই 6-7 থিওরি ওই বোর্ডের মধ্যে আছে, তো ওই জন্য ওকে মাঝে মাঝে জিজ্ঞেস করছি আমি। তো 6-7 হচ্ছে থিওরি, এবং তারপরে 8-9-10 প্র্যাকটিক্যাল।
তো এখন চিন্তা করেন একটা বাচ্চা, এতক্ষণ যেই গল্পগুলো আপনাদেরকে বললাম, গল্প না আসলে, গল্প শব্দটা আমি বলেছি, গল্প না, এগুলো হচ্ছে আমাদের পরিকল্পনা এবং আমরা ইনশাল্লাহ এগুলোকে বাস্তবায়ন করব, কাজ শুরু করে ফেলেছি আমরা। এখন কাজের আউটপুটটা পেতে একটু সময় লাগবে, কারণ সিলেবাসগুলোকে গুছাতে হবে। আপনি চিন্তা করেন, আপনি যদি ফুটবলের জন্য 5,000 টিচার নেন, বাস্কেটবলের জন্য 5,000 টিচার নেন, ভলিবলের জন্য 5,000 টিচার নেন, মানে 15,000 টিচার। এই 15,000 টিচারও তো আমাকে বের করতে হবে, 15,000 টিচার আমাকে রিক্রুট করতে হবে, 15,000 টিচারকে কীভাবে আমরা বেতন ভাতা দিয়ে দিব সেটা একটা বিষয় আছে। তারপরে যদি চিন্তা করেন যে কালচার, এখন যে গানের টিচার বের করতে হবে ধরেন 5,000, কবিতা আবৃত্তির টিচার বের করতে হবে 5,000, আর্টের টিচার বের করতে হবে 5,000, গেল 15,000, 15 30,000। তারপরে খেলা গেল, কালচার গেল। এখন যদি আপনি অন্য আরও সাবজেক্ট যেগুলো থাকে, ভাষার টিচার, যেমন আমরা জাপানিজ ভাষার টিচার বাংলাদেশে পাচ্ছি না, এখন আমরা চেষ্টা করছি অনলাইনে জাপানের সাথে কানেক্ট করে কি করা যায়। ইটালিয়ান পেয়েছি আমরা, আমরা এনাফ টিচার পাচ্ছি না, সেই জন্য একটু সময় লাগছে, কিন্তু দেশের ভিতর থেকে আমরা চেষ্টা করছি টিচারগুলো, অর্থাৎ কাজগুলো শুরু হয়ে গিয়েছে, কাজগুলো শুরু করেছে। ইনশাল্লাহ আমরা আশা করছি আল্লাহর রহমতে যদি ঠিকঠাক মতন এগোতে পারি, আগামী বছর থেকে এই সিলেবাসটা ইন্ট্রোডিউস হচ্ছে, আগামী বছর থেকে। আচ্ছা, তো এখন আপনারা চিন্তা করে দেখেন জিনিসটা, এই ঘরে যারা আছেন আপনাদের প্রত্যেকের ঘরেই, নিজেরই হোক, ভাইয়ের হোক, পরিবারের অন্য আপনজনের হোক, বোনের হোক, ছোট সন্তান আছে প্রাইমারি স্কুলে বা সেকেন্ডারি স্কুলে যারা যায়, আপনারা এখানে প্রত্যেকের আছে, হয় নিজের প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুলের নিজের সন্তান আছে, অথবা ভাই বোন আত্মীয় স্বজনের সন্তান আছে। এই বাচ্চাটা আপনার ভাগিনা হোক, ভাতিজা হোক, যাই হোক না কেন, আপনি নিজে কল্পনা করে দেখেন, এই বাচ্চাটা যখন দুটো ল্যাঙ্গুয়েজ পারবে, ইংরেজির সাথে সাথে আরেকটা ল্যাঙ্গুয়েজ পারবে, ধরেন সে জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারে, সে যখন খেলাধুলার কোনো একটা খেলাধুলায় যখন সে মোটামুটিভাবে ভালো পারবে, সে যখন একটা মিউজিক্যাল ইকুইপমেন্ট বাড়াতে পারবে, সে যদি আর্ট করতে পারে, এই বাচ্চা যখন বড় হবে, তার যখন ভোকেশনাল বেসিক ট্রেনিং থাকবে, আপনি বলেন তো এই বাচ্চা যখন বড় হবে ওকে কে ঠেকায় রাখতে পারবে কোন কাজে? সেটা দেশের ভিতরেই হোক, দেশের বাইরেই হোক, ওকে কাজে কে ঠেকিয়ে রাখতে পারবে? ওকে তো খুব ডিফিকাল্ট ওকে রাখা, ও যে কোনো দেশের যে কোনো বাচ্চার সাথে সে কম্পিট করতে পারবে। কাজেই আমাদের শিক্ষা নিয়ে, আমাদের বর্তমান ভবিষ্যৎ যারা, তাদেরকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এইটা। আমি আপনাদেরকে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আপনাদেরকে আমি ভবিষ্যৎ আমি কিভাবে চিন্তা করছি, আমাদের যারা ভবিষ্যৎ দেশ গড়ে তুলবে। যেমন গতকালকে আমি বাচ্চাদেরকে যখন অ্যাড্রেস করছিলাম, আমি তো ওদেরকে একটা কথা বলেছিলাম, আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি, নেক্সট টার্ম তোমাদেরকে রেডি হতে হবে। আমি জিনিসটা ওভাবে দেখি, জিনিসটা ওভাবে বিশ্বাস করি বলেই আমি কথাটা ওইভাবে বলেছি, এবং জিনিসটা ওভাবে বিশ্বাস করি বলেই আমাদের পরিকল্পনাটা আমরা এইভাবে সারাচ্ছি। এখন এরপরে আসুন আমার আরেকটি কাজ বা চিন্তা ভাবনা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটি হচ্ছে, এর মধ্যে আপনারা দেখেছেন আমরা সারা বাংলাদেশে খাল কাটার কর্মসূচি দিয়েছি। দেখলাম ব্যাপারটা নিয়ে অনেকে বেশ হাসি ঠাট্টা করছে। আমার পরিষ্কার মনে আছে, আব্বা যখন শুরু করেছিলেন তখন তো অনেক ইয়াং ছিলাম আমি, কিন্তু মনে আছে পরিষ্কার যে একদিন আমি পেপারেই পড়ছিলাম যে তৎকালীন অপোজিশনের কেউ একজন বলছে জিয়া রহমান খাল কেটে কুমির নিয়ে আসবে। তো দেখলাম ইদানিংও অনেকে এরকম কিছু কিছু কথাবার্তা বলছে। তো কথাবার্তা বলছে, ঠিক আছে বলবি, সবাই তো আর আমাদের মতন বলবে না, যার যেটা ইচ্ছা বলুক, কিন্তু আমাদেরকে আমাদের কাজটা করতে হবে। এর মধ্যে আমি দেখলাম বেশ কয়েকটি টিভি চ্যানেল এবং অনলাইন নিউজও আমি দেখলাম যে তারা নিউজ করছে বিভিন্ন জায়গায় আমরা খাল কাটা যে শুরু করেছি। আমরা তো খাল কাটা শুরু করলাম রোজার থেকে, খুব বেশি টাইম আমরা পাইনি কারণ বর্ষা চলে এসছে, অনেকগুলো খাল, বাট মোটামুটিভাবে বেশ এই পর্যন্ত 1000 কিলোমিটারের মতন সারা দেশে খাল কাটা হয়েছে। আমাদের খাল নতুন করে কাটা পুনর্খনন মিলিয়ে 1000 কিলোমিটারের মতন এবার হয়েছে। আমরা এখন আর পারবো না এই মাসের থেকে, আগামী যে জুলাই মাস থেকে তো আমরা পারবো না, আগামী কয়েক মাস, কারণ বর্ষা চলে আসছে। কিন্তু যেটা নিউজ দেখলাম এবং বিভিন্ন খবর যেটা জোগাড় করলাম, সব জায়গায় যে 100% ঠিকঠাক মতন হয়েছে তা না, ফাঁকি ঝুঁকি হয়েছে, সেটাও আমরা চেক করছি অনবরত, সেটা আমরা চেক করছি। ফাঁকি ঝুঁকি পেলেই আমরা চেষ্টা করছি ওটাকে আবার যাতে ঠিক করা হয়। বাট তারপরেও এই পর্যন্ত যেটা দেখলাম যে অনেক জায়গায় দেখলাম মানুষ পানি পাচ্ছে, কৃষকরা পানি পাচ্ছে। এখানে আপনারা যারা আছেন আপনারা অনেকেই কিন্তু গ্রামে বসবাস করেন, গ্রামে আপনাদের বসত বাড়ি আছে, বাড়িতে যান অথবা এখান থেকেও সোজা যান। বাংলাদেশে একটা ডেঞ্জারাস অবস্থার মধ্যে আমরা আছি,
সেই ডেঞ্জারাস অবস্থাটা কি দেখুন, 20 কোটি মানুষ আমাদের 20 কোটি মানুষ, প্রায় কিন্তু পত্রপত্রিকায় আমরা পড়তাম যে বিভিন্ন জায়গায় নদী শুকিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় খাল বিল শুকিয়ে যাচ্ছে, মানুষ পানির অভাবে কষ্ট পাচ্ছে। অনেক সময় কিন্তু আপনারা যারা বিশেষ করে যাদের ফ্যামিলি চাষাবাসের সাথে সম্পৃক্ত আছেন, আপনাদের নিশ্চয়ই ধারণা আছে, আপনার বয়স যখন 15 বছর 18 বছর ছিল, তখন আপনার পরিবার যারা ডিপ টিউবওয়েল ব্যবহার করতেন চাষবাসের জন্য, তখন যতটুকু গভীরে গেলে পানি পাওয়া যেত, এখন তার থেকে আরও 1-150 ফিট বেশি গভীরে যেতে হয় মিনিমাম। এই অভিজ্ঞতা নিশ্চয়ই এই ঘরে অনেকেরই আছে। আমি নিজে যখন ছোট ছিলাম, ধরেন আমার বয়স যখন 10-12 ছিল, তখন আমার পরিষ্কার মনে আছে ঢাকার ক্যান্টনমেন্টে আমরা যেই বাসায় থাকতাম, কোনো এক কারণে একবার একটা গর্ত করা হয়েছিল। ওই গর্তটা বোধহয় 6-7 ফিট, যখন গর্তটা খুললো দেখলাম পানি বের হচ্ছে। এখন ওই এলাকায় মিনিমাম 500 ফিট না গেলে পানি পাওয়া যায় না, আন্ডারগ্রাউন্ড ওয়াটার যেটা, পানি পাওয়া যায় না। এরকম আমি এই যে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় যাচ্ছি, অনেক জায়গা থেকে দেখলাম রিপোর্ট এসছে, বর্ষার সময় একদিকে বর্ষা মানে বর্ষায় ধুয়ে সাফা হয়ে যাচ্ছে সবকিছু, কিন্তু তার থেকে একটু দূরে কৃষকরা বর্ষার সময় পানির কষ্ট পাচ্ছে, ঠিকভাবে পানিটা প্ল্যান ওয়েতে পানিটা, অর্থাৎ তার খেতে সে বর্ষার সময়ও পানি দিতে পারছে না, পানিটা নিতে পারছে না। তখন আপনি চিন্তা করে দেখেন, এই যে নদী নালা খাল বিল শুকিয়ে যাচ্ছে, নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে, বর্ষার সময় পানি আসছে, 7 দিন 10 দিন পানি থাকছে, 2 সপ্তাহ ম্যাক্সিমাম 3 সপ্তাহ পরে পানি নাই আবার। এখন 20 কোটি মানুষ প্রতিদিন পানি ব্যবহার করছে, এবং প্রতিদিন আমরা নিজেদের ব্যবহারের জন্যই হোক অথবা আমাদের কৃষিকার্যের জন্যই হোক না কেন, এই যে নিচে থেকে পানি ব্যবহার করছি, কিরকম একটা ডেঞ্জারাস অবস্থার মধ্যে আমরা যাচ্ছি। প্রতিদিন 20 কোটি মানুষের কি পরিমাণ পানি লাগে, এবারে যে একটা মানুষের সাধারণত প্রতিদিন 100 লিটার প্লাস মাইনাস 100 লিটার মতন পানি ব্যবহার করে, তাহলে 20 কোটি মানুষ কত লিটার পানি ব্যবহার করে আপনি চিন্তা করে দেখুন। একটা জিনিস খেয়াল করে দেখবেন, বাংলাদেশে যাদের বাড়িঘরগুলো ওয়াটার বডি থেকে একটু দূরে, কোনো নদী পুকুর খালের থেকে দূরে, আপনি খেয়াল করে দেখবেন সেই এলাকার মানুষগুলোর কিন্তু স্কিন ডিজিজ বেশি হয়। কারণ হচ্ছে তারা এনাফ পানি পায় না, ফলে ঠিকভাবে হাত মুখ ধুতে পারছে না, গোসল করতে পারছে না, ফলে আস্তে আস্তে স্কিন ডিজিজ হয় ওইসব এলাকায় বা ওইসব ফ্যামিলিতে স্কিন ডিজিজ সমস্যা থাকে। এখন এই যে ধরেন স্কিন ডিজিজ, মানুষের কষ্টের কথা বললাম, দৈনন্দিন কষ্টের কথা বললাম, পানি ব্যবহারের অসুখ বিসুখের কথা বললাম, কৃষির কথা বললাম, আমাদেরকে তো এটার একটা সলিউশন বের করতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা ঘটনা কম বেশি, এই 5ই অগস্টের পরে মাসটা হচ্ছে অগস্ট, তো ওই মাসের ওই বছরের বোধহয় খুব সম্ভব সেপ্টেম্বর মাসে হবে বোধহয় খুব সম্ভব, আপনার নোয়াখালী এলাকার দিকে বিরাট একটা বন্যা হয়েছিল। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী 3টা জেলা মিলে বিশাল বন্যা হয়েছিল। নিশ্চয়ই আপনাদের অনেকেরই মনে আছে বন্যার কথাটা। আপনাদেরকে তাহলে বোঝানোর জন্য আরো ইজি করে আমি বলি, ধরেন একটা সুইমিং পুল, এখানে তো অনেক সুইমিং পুল আছে, আপনারা দেখেন একটা সুইমিং পুল, আপনারা চিন্তা করেন সুইমিং পুলের ডেপথ বেশি না, ধরেন 7 ফুট ডেপথ, গভীরতা 7 ফুট, কিন্তু সুইমিং পুলটা এইসব সুইমিং পুলের মতন না, ধরেন সুইমিং পুলটা 50 স্কোয়ার মাইল। মালয়েশিয়ায় বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। এদিকে এর আগে 2 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে আছেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। স্থানীয় সময় রাত 8:45টায় প্রধানমন্ত্রীকে বহন করা বিমান বাংলাদেশের ফ্লাইট কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাকে লাল গালিচার সংবর্ধনা দেয় মালয়েশিয়া সরকার। এর আগে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার মন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর এই সফরের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাতিলা শারমিন। যাচ্ছি তার কাছে। শাতিলা, আমরা শুনছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্য এবং তিনি কিন্তু বলছিলেন যে যারা বিদেশে যাবে অর্থাৎ প্রবাসী হিসেবে তাদের কিভাবে আসলে স্কিল করে পাঠানো যায়, ভাষা শিখে পাঠানো যায় এবং বিশেষ করে বিদেশি বিনিয়োগ আবার আকৃষ্ট করতে
কিভাবে আসলে আইটি সেক্টরে বিনিয়োগ বাড়ানো যায় বা অন্যান্য সেক্টরে বাড়ানো যায় সেগুলো নিয়ে কথা বলছিলেন। শুরুতে আলোচনায় ঢোকার আগে আমরা যদি প্রধানমন্ত্রী যে বক্তব্য দিলেন সেটি নিয়ে আলোচনায় আসি। আচ্ছা, সেটি হচ্ছে যে সামারি যেটি আপনি বললেন একদম সহজ কথায়, সেই সামারিগুলোর সঙ্গে সঙ্গে আরেকটা জায়গায় একটু মনোযোগ আকর্ষণ করতে চাই। সেটি হচ্ছে যে উনি বাংলাদেশে কিভাবে আসলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং তার সরকার কি ধরনের পরিবর্তনগুলো আনতে যাচ্ছে সে বিষয়ে কথা বলেছেন, ভাষা শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন বিষয়, এবং বিশেষ করে এর তরুণ আগে প্রজন্মের ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে ভবিষ্যৎ গড়বেন, বাংলাদেশটা আসলে কিভাবে দেখতে চাচ্ছেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা ওয়ার্ল্ড ওয়াইড শিক্ষা ব্যবস্থার সাথে খুবই সম্পৃক্ত, সেই জায়গাগুলোতে তিনি জোর দিচ্ছেন। তো আমরা তারেক রহমানের যে পরিকল্পনা সেটি আসলে মালয়েশিয়া আয়োজিত বিএনপির যে সংবর্ধনা অনুষ্ঠান সেখানে দেখছিলাম, কিন্তু এর আগে সারাদিন ব্যাপীও কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে, সেই দিকে আপনার মনোযোগটা একটু আকর্ষণ করতে চাই। প্রধানমন্ত্রী এই প্রথমবার কোনো বিদেশ সফরে গেলেন এবং সেই সফরে তাকে গার্ড অব অনার দিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়া দীর্ঘদিনের মুসলিম বন্ধু রাষ্ট্র বাংলাদেশে, সেখানে আমরা লাল গালিচার সংবর্ধনায় সিক্ত হতে দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এবং যে সংবর্ধনা অনুষ্ঠানের কথা আমরা বলছিলাম সেই অনুষ্ঠানটিও কিন্তু হয়েছে এবং এখনও আসলে তারেক রহমান কথা বলছেন তার নেতাকর্মীদের সঙ্গে বা শুভানুধ্যায়ীদের সঙ্গে। আর কালকে আমরা জানি মূল যে বৈঠকটি, অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে প্রতিনিধি দল 27 সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই দলটি আসলে মালয়েশিয়ার যারা প্রতিনিধি রয়েছেন তারা একটি বৈঠকে বসবেন। এছাড়া দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে এই আনোয়ার ইব্রাহিম অর্থাৎ প্রধানমন্ত্রী যিনি আছেন তার সঙ্গে দেখা করবেন। আপনি বলছিলেন গুরুত্ব দিয়ে যে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক এবং এরপরে তিনি তো আরেকটি দেশে সফরে যাবেন। কি প্রত্যাশা করছে বাংলাদেশ বা সরকার? আচ্ছা, সেই জায়গা থেকে আপনাকে আমি একটু মোটা দাগে দেখাতে চাই আসলে কি ধরনের প্রত্যাশাগুলো আসলে সফরের প্রত্যাশা রয়েছে। এখানে মূলত আমরা সবাই জানি শ্রমবাজার একটু বড় ইস্যু, দীর্ঘদিন ধরে বাংলাদেশে মালয়েশিয়ার শ্রমিক প্রেরণ বন্ধ রয়েছে এবং এই সরকার জোর দিচ্ছে যে এই দ্বারটা খুলে যাক, কিন্তু আসলে এটি বাংলাদেশ বা মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বন্ধুত্বের চেয়ে বেশি মালয়েশিয়া তার দেশের স্বার্থে সব দেশের জন্যই এক ধরনের নির্দিষ্ট আইনি ব্যবস্থা বা কাঠামো গড়ে তুলতে চাচ্ছে, কারণ সে অলরেডি অবৈধ প্রবাসী শ্রমিকে আসলে ওভারলোডেড হয়ে আছে সেই জায়গা থেকে। এবং এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অবৈধ প্রবাসী বাংলাদেশি যে শ্রমিকরা গিয়েছেন, যারা অবৈধ হয়ে গিয়েছেন বা বিভিন্ন কারণে ওখানে অবৈধ হয়ে গিয়েছেন, তারা যাতে বাংলাদেশে ফেরত আসে অথবা ওই দেশে বৈধ হতে পারে, এই যে দুই প্রক্রিয়া, জেলেও কিছু লোক রয়েছেন, সেই প্রক্রিয়াগুলো আসলে কিভাবে ত্বরান্বিত করা যায়, এই সরকারের সাথে কিভাবে আসলে সেই সমঝোতাটা করা যায়, সেই আশাটা কিন্তু প্রবাসী শ্রমিকরা যেমন করছেন তেমন সরকারের পক্ষ থেকেও এই ব্যাপারে আলোচনার কথা, প্রত্যাশার কথা বলা হচ্ছে। আর দ্বিপাক্ষিক সহযোগিতা বলতে আমরা মোটা দাগে যেটি বুঝি সেটি হচ্ছে বিনিয়োগ। বাংলাদেশ আসলে এখন বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ চাচ্ছে, তার জন্য তারা বিনিয়োগ একটি সম্মেলনও করেছে সম্প্রতি বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় মিলে কিংবা বিনিয়োগ বোর্ড মিলে। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের এই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বিদেশ সফর, এই বিদেশ সফরটা এখন খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের খুব বড় আকারের বিনিয়োগ প্রয়োজন বাংলাদেশের অর্থনীতিকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। শাহিদুল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়া এবং এরপর যাবেন চীনে এবং প্রবাসীদের সঙ্গে তার যে আলোচনা, এসবের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন। যাচ্ছি অন্য খবরে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথর এলাকা। বন্ধ ঘোষণা করা হয়েছে পর্যটন কেন্দ্র নৌ চলাচল। সুনামগঞ্জেও 3 উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে, সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। দ্রুত গতিতেই ছুটছে পানি, তলিয়ে গেছে সড়ক। পাহাড়ি ঢলে ডুবে গেছে সুনামগঞ্জের তাহিরপুর আনোয়ারপুর সড়ক। পানিতে টইটুম্বর 300 মিটার এলাকা, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বাধ্য হয়ে পায়ে হেঁটে চলাচল করছেন স্থানীয়রা। তাহিরপুরের কলাগাঁও সীমান্ত এলাকায় পাহাড়ি ঢলে ভেসে আসে কয়লা, সেই কয়লা সংগ্রহের হিড়িক স্থানীয়দের।
এদিকে মেঘালয়ের চেরাপুঞ্জিতে কয়েকদিন ধরে হয় ভারী বৃষ্টিপাত। ধলাই নদীতে নেমে আসে সেই পানি। রোববার সকাল থেকে সিলেটে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকায় বাড়তে থাকে পানির প্রবাহ। তলিয়ে যায় পর্যটন কেন্দ্রে থাকা একাধিক ভ্রাম্যমাণ দোকান। সাময়িকভাবে বন্ধ রাখা হয় নৌ চলাচল। পর্যটকদের সরিয়ে নেয় স্থানীয় প্রশাসন। আসার পর তো মন খারাপ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আমাদের এখানে আর কি আটকা পড়া। সাদাপাথর পর্যটন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। প্রশাসন থেকে মানা করা হয়েছে, আর আমরা এখানে চেকিং এ আছি যাতে কোনো নৌকা কোনোভাবে যাইতে না পারে। পর্যটকরা এখানে বিপদের সম্মুখীন হতে পারে, সেই জন্য আমরা সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছি। সাদাপাথর এলাকায় অস্থায়ী অন্তত 50টি দোকান ঢলের পানিতে ভেসে গেছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় জড়িত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। সম্পৃক্ত ছিলেন আরও 30 জনকে হত্যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্যে একথা জানিয়েছেন তার বডিগার্ড সেনা সদস্য ইমরুল কায়েস। জিয়াউল আহসানকে নিষ্ঠুর খুনি বলে অভিহিত করেছেন চিফ প্রসিকিউটর। 24-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর 16 আগস্ট গ্রেফতার হন আলোচিত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। র্যাবের দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে গুম খুনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলা করা হয়। রোববার ট্রাইব্যুনাল একই জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেন জিয়াউল আহসানের একসময়ের দেহরক্ষী সেনা সদস্য ইমরুল কায়েস। জবানবন্দিতে ইমরুল কায়েস বলেন, 2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণ, গুম ও হত্যার সঙ্গে জিয়াউল আহসান জড়িত। বলেন, এ সংক্রান্ত একটি ফোনালাপ শুনে এমন ধারণা তার। তিনি বলেছেন যে একবার জিয়াউল আহসানের নেতৃত্বে তিনি মহাখালী ব্রিজের কাছে যান। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন, আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি, আপনাদের কথা মতো গল্ফ করেছি, এখন এর বেশি আমি আর কি করব? আপনারা যদি এরকম করে আমাকে চাপ দেন তাহলে আমাকে বরঞ্চ পোস্টিং দিয়ে জঙ্গলে পাঠিয়ে দেন। পিলখানা হত্যাকাণ্ডের পর 10 বিডিআর সদস্যকে ইনজেকশন পুশ ও বুড়িগঙ্গা নদীতে নিয়ে গুলি করে হত্যা করা হয় বলেও আদালতকে জানান সাক্ষী ইমরুল কায়েস। চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসান একজন নিষ্ঠুর খুনি। আস্ত সিমেন্টের বস্তা নিয়ে যাওয়া হতো, আসামিদেরকে নিয়ে যাওয়া হতো, একটা বস্তার সাথে একজন আসামিকে শোয়ানো হতো, সেই বস্তার উপরে সেটার উপরে আবার একটি বস্তা রাখা হতো, সেই বস্তাটার উপরে আবার আরেকজন আসামিকে রাখা হতো, সবগুলাকে একটা রশি দিয়ে বাঁধা হতো, প্রত্যেকের মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে গুলি করা হতো। জিয়াউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তবে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক থাকাকালে তাকে নিয়ে বিতর্কের শুরু। সাবিরা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। ঋণের বোঝা নিয়ে সরকার গঠনের মাত্র 1.5 মাসের মাথায় করা প্রস্তাবিত বাজেট পারফেক্ট নয়। সমস্যা চিহ্নিত করে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে আসতে সরকার অর্থের বিকল্প উৎস খুঁজছে বলেও জানান মন্ত্রী। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। এর বিশাল লক্ষ্য পূরণে এনবিআর করদাতাদের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে, যা সাধারণ মানুষের পকেট আরও খালি করবে। রবিবার রাজধানীর গুলশানে সিপিডির বাজেট সংলাপে উঠে আসে এমন অনেক বিষয়। সংস্থাটি বলছে, প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত ও উচ্চাভিলাষী, যা দেশের বর্তমান অর্থনৈতিক সংকটে বাস্তবায়ন প্রায় অসম্ভব। We see that the operation cost is much higher than the development expenditure. Development expenditure is declining. অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, বিগত সরকারের ঋণের বোঝা নিয়ে বিএনপি সরকার মাত্র 1.5 মাসের মাথায় প্রস্তাবিত বাজেটটি যথাযথ নয়। সমস্যাগুলো চিহ্নিত করে পর্যালোচনা করা হচ্ছে। সবগুলো নিয়ে 1.5 মাসে একটা বাজেট প্রস্তুত করা হয়েছে। আমি বলছি না এই বাজেটটা পারফেক্ট বাজেট। এই বাজেটের মধ্যে যেখানে সমস্যা রয়ে গেছে এগুলো আমরা আবার দেখছি, এখন রিভিউ করছি। অর্থমন্ত্রী বলেন, বেসরকারি ব্যাংক থেকে অতিরিক্ত সুদে ঋণ নেওয়া থেকে বের হয়ে আসতে চায় সরকার। গ্র্যাজুয়ালি আমরা ব্যাংক বরোইং থেকে বেরিয়ে এসে অল্টারনেটিভ ফাইন্যান্সিং এবং ট্যাক্স জিডিপি আমাকে বাড়াতে হবে, আমাদের কোনো অপশন নেই। রাজনৈতিক পরিচয়ে কেউ ফ্যামিলি কার্ডের আওতায় আসবে না বলেও সাফ জানিয়ে দেন অর্থমন্ত্রী। পলিটিক্যালি কেউ এই ফ্যামিলি কার্ড সিলেকশন প্রসেসে আমরা ইনভলভ করিনি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে।
সিলেটের শাহজালাল মাজারের দান বাক্স নিয়ন্ত্রণে নজিরবিহীন হস্তক্ষেপ, জেলা প্রশাসনের কার্যক্রমে ক্ষুব্ধ ভক্ত অনুসারী, ডিসি সরওয়ার আলমকে প্রত্যাহার। বিশ্বকাপে দুর্দান্ত সূচনার পরও উইনিং কম্বিনেশন ভাঙছে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে অন্তত 4টি পরিবর্তন নিয়ে মাঠে নামবে স্ক্যালোনি বাহিনী। ছোটখাটো চোট হলেও মেন্টালকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ম্যানেজমেন্ট, তার জায়গায় খেলবেন মলিনা। এছাড়াও সেরা একাদশে জায়গা হারাচ্ছেন আলামাদা ও লৌতারো মার্টিনেজ। ডালাস থেকে বিস্তারিত জানবো এস.এম. ইকবালের কাছে। দুর্দান্তভাবে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা, তবে আলবি সেলেস্তেদের কপালে এখন চিন্তার ভাঁজ। কাকে তারা রাউন্ড অফ 32 অর্থাৎ নকআউট ফেজে সামলাবে, যার জন্য প্রতিটি ম্যাচই হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। প্রবাবলি গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন ম্যাচটা আর্জেন্টিনা খেলতে চলেছে অস্ট্রিয়ার বিপক্ষে, তাই এই ম্যাচ নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। আলজেরিয়ার বিপক্ষে দাপটের সঙ্গে ম্যাচে জয় পেলেও এই ম্যাচে অন্তত 4টি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে আলবি সেলেস্তেরা। গঞ্জালো মন্তিয়েলের ডান পায়ে সামান্য চোট রয়েছে, তাকে কিন্তু ড্রপ করে নাউয়েল মলিনাকে বেস্ট 11-এ নেওয়ার একটা চান্স তৈরি হয়েছে, বা এটা মোটামুটি নিশ্চিত। এর আগের ম্যাচে লেফট ব্যাককে শুরু করেছিলেন ফাকুন্দো মেদিনা, তাকেও কিন্তু এই ম্যাচে ড্রপ করা হচ্ছে, কারণ এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন তালিয়াফিকো। সুতরাং তালিয়াফিকো যদি সুস্থ হয়ে যান, পুরোপুরি ম্যাচ টেম্পারমেন্টটা তিনি পেয়ে যান, তাহলে কিন্তু তাকে রেখেই প্ল্যান করবে আলবি সেলেস্তেরা। তবে মিডফিল্ড পজিশনে একটি জায়গায় যে পরিবর্তন আসছে সেটা আগে থেকেই ভাবা হচ্ছিল, সেই জায়গাটা হচ্ছে থিয়াগো আলামাদা, কারণ তার উপর যে ভরসা রেখেছিলেন টিম ম্যানেজমেন্ট, সে আস্থার প্রতিদান তিনি আলজেরিয়া ম্যাচে দিতে পারেননি, তাই তার জায়গায় ঢুকে পড়তে পারেন বা ঢুকে পড়ছেন এটা মোটামুটি নিশ্চিত নিকো গঞ্জালেস। তিনি শুরুর একাদশ থেকেই শুরু করবেন, এবং ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসির সঙ্গে কে হচ্ছেন এটা নিয়ে প্রথম ম্যাচে ধোঁয়াশা থাকলো। আসলে প্রথম ম্যাচে লাউতারো মার্টিনেজের পারফরমেন্সের পর আসলে সব ধোঁয়াশা কেটে গেছে, অর্থাৎ হুলিয়ান আলভারেজকে বেস্ট 11-এ রেখেই কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে একাদশ সাজাবেন লিওনেল স্ক্যালোনি। যেহেতু নকআউট নিয়ে এরই মধ্যে একটা পরিকল্পনা শুরু হয়ে গেছে, কেননা আর্জেন্টিনা যদি নকআউট পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে তাদের সামলাতে হতে পারে আইদার স্পেন অথবা উরুগুয়ে। সেখানে আর্জেন্টিনা নিশ্চয়ই চাইবে না রাউন্ড অফ 32-র প্রথম ম্যাচে স্পেনকে সামলাতে। সুতরাং অনেক সমীকরণ রয়েছে, এগুলো নিয়ে টিম ম্যানেজমেন্ট কাজ করছে। আসলে অস্ট্রিয়া ম্যাচের পর মোটামুটি বড়সড় একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপের মধ্যেই টোটালি টিম প্ল্যানটা করে ফেলতে চায় আলবি সেলেস্তেরা। তবে লক্ষ্য একটাই, নকআউট ফেজে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে সামলানো, এবং একই সঙ্গে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে দুর্দান্তভাবে একটা টিম কম্বিনেশন গড়ে তুলে যে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে বা শুরু করেছে, যেভাবে বিশ্বকাপটা শুরু করেছে আর্জেন্টিনা, তার ধারাবাহিকতা বজায় রাখা। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। খাদেম নন, সিলেটের বড় দুই মাজারের আয় ব্যয়ের হিসাব রাখবে জেলা প্রশাসন। এজন্য বসানো হয়েছে নতুন দানবাক্স সিসিটিভি। অনেকেই এটিকে স্বাগত জানালেও 700 বছরের ইতিহাসে দানবাক্সে প্রশাসনের হস্তক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ আবার অনেকে। সিলেট থেকে দিগেন সিংহের ছবিতে অপু বণিকের রিপোর্টে জানব বিস্তারিত। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি এর মাজার থাকায় অলি আউলিয়ার পুণ্যভূমির খ্যাতি আছে সিলেটের। মানত পূরণের আশায় প্রতিদিনই হাজারো ভক্তের পদচারণায় মুখর থাকে মাজার। ভক্তরা দান বাক্সে নগদ অর্থের পাশাপাশি দান করে স্বর্ণালংকার সহ নানা মূল্যবান সামগ্রী। 700 বছর ধরে মাজারের এসব দেখভাল করে আসছে মাজার কমিটি। অভিযোগ উঠেছে খাদেম পরিচয়ে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মাজারের বিপুল অর্থ ও সামগ্রী ভোগ দখল করে আসছে। টাকা পয়সা এগুলা যেন সঠিক ব্যবস্থাপনা সঠিক কাজে ব্যবহার হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরনো দান বাক্স সরিয়ে বসানো হয়েছে নতুন দান বাক্স। পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত কমিটি আগামী 1 মাস আয় ব্যয়ের হিসাব খতিয়ে দেখবে। তবে প্রশাসনের এই উদ্যোগ নিয়ে আছে ভক্ত ও মাজার কর্তৃপক্ষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। এইটা আমাদের পূর্বপুরুষ থেকেই চলে আসতেছে এবং আমাদের একটা কোর্টের রায়ও আছে। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বলছে দানের অর্থ মাজার উন্নয়ন ও আন্তর্জাতিক মানের একটি দরগা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে ব্যয় করা হবে। টাকাগুলো যেভাবে বিগত দিনগুলোতে বিতরণ করা হয়েছে, যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে লেগেছে বা ব্যয় করা হয়েছে, ওইভাবেই থাকবে, জাস্ট হিসেব নিকেশটুকু থাকবে। প্রায় 35 কোটি টাকা ব্যয়ে 2 মাজারের চলমান উন্নয়ন প্রকল্পে মাজার কর্তৃপক্ষের 5 কোটি টাকা দেওয়ার কথা থাকলেও প্রকল্পের 65% কাজ শেষ হওয়ার পরও সেই অর্থ পরিশোধ করা হয়নি। ফলে নতুন এই উদ্যোগ কতটা স্বচ্ছতা নিশ্চিত করতে পারে সেদিকেই এখন নজর সবার। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। এদিকে প্রশাসনের আলোচিত কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে
করা হয়েছে প্রত্যাহার। পদায়ন করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতিপ্রুর স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে আর উল্লেখ করা হয়, মোহাম্মদ সরওয়ার আলমকে বদলিজনিত কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। জানানো হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে। এর আগে 2025 সালের 18 আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাতের সময়ে আরও থাকছে। শান্তি ও সমৃদ্ধি প্রসারে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র, ইরান। সুইজারল্যান্ডে বৈঠকে জেডি ভ্যান্স, মধ্যস্থতাকারী কাতার, পাকিস্তানের অংশগ্রহণ। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি সহ 6 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশিদের বাড়ি সিলেটের কানাইঘাটে। তাদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জীবিকার সন্ধানে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে কাতারের 5 বাংলাদেশি সহ 6 জন, প্রাণ গেল সবার। কাতারের স্থানীয় সময় রোববার সকাল 10:30টার দিকে আল শাহানিয়া শহরের সামাল সড়কে এ দুর্ঘটনা হয়। খবরটি পৌঁছালে সিলেটের কানাইঘাটে স্বজনদের মাঝে শুরু হয় আহাজারি। লাস্টটা মনে করো যাতে জেলা দেশও আয় ও ব্যবস্থা কাতার যারা আসো নকলে মিলিয়া ব্যবস্থাটা করতা আর দোয়া করতা যে পরিবার তো আর উপার্জনকারী কেউ নাই। নিহত বাংলাদেশিরা দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকার বাসিন্দা। তারা হলেন জসিমউদ্দিন, জিবালউদ্দিন, মাঝতালুক মোস্তাক আহমদ, জোবাইর আহমেদ ও কাদের আহমদ। দীর্ঘদিন ধরে তারা জীবিকার তাগিদে কাতারে অবস্থান করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মিডিয়ায় দেখতেছি ঘটনা সঠিক, 5 জন মারা গেছে। স্থানীয় প্রবাসী বাংলাদেশি সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে কি কারণে এ দুর্ঘটনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক। সময় সংবাদ, সিলেট। 8 দিন ধরে কুড়িগ্রামের 2 সীমান্তে অবস্থান করছে বিএসএফ এর পুশিং চেষ্টার শিকার 5 যুবক। এর মধ্যে রৌমারীর গয়টাপাড়া সীমান্তে 2 জন ও ভন্দুরচর সীমান্তে রয়েছেন 3 জন। বৃষ্টি ও রোদের মধ্যে প্লাস্টিকের ছাউনির নিচে থাকতে হচ্ছে তাদের। বিএসএফ এর পুশিং ঠেকাতে জেলার 278 কিলোমিটার সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও গ্রামবাসী। এছাড়াও শনিবার চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে 20 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ হলেও সীমান্তে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। এলাকায় অপরিচিত লোকজন দেখলে খবর দেওয়ার জন্য গ্রামে মাইকিং ও মসজিদের মুসল্লিদের সচেতন করছে বিজিবি। মাদারীপুরে 3.5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ভুক্তভোগীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি আসামি। শাহাদাত আখনের তোলা ছবিতে সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। স্বজনদের অভিযোগ, শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলায় প্রতিবেশী যুবক চন্দন সরকার মেয়েটিকে তার ঘরে ডেকে নেয়। এরপর শিশুটিকে ধর্ষণ করে সে। পরে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়। সেখান থেকে রোববার দুপুরে নির্যাতিতাকে ভর্তি করা হয় মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা শেষে 164 ধারায় আদালতে জবানবন্দি দেয় ওই শিশু। আমার বাচ্চা আছে, আমার নাতি আছে, আমার মেয়ে আছে, তা এদের সিকিউরিটিটা কোথা থেকে পাবে? এই দর্শনকারীর কঠিন বিচার হওয়া উচিত, যাতে এই ঘটনা আর কোথাও না হয়। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এখন গাইনি ওয়ার্ডে রেফার করেছি। ওইখানে তার পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার পরে বাকি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পুলিশ বলছে এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত যুবক চন্দন সরকার। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। শান্তি ও সমৃদ্ধি প্রসারে একসঙ্গে কাজ করবে ইরান ও যুক্তরাষ্ট্র। রোববার সুইজারল্যান্ডের জেনেভায় শান্তি আলোচনায় অংশ নিয়ে এই মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরান থেকে আলোচনায় অংশ নিয়েছেন স্পিকার
গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়া মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ ও ইরানের জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়ে হয়েছে আলোচনা। এদিকে পারমাণবিক বোমা তৈরি করবে না বলে লিখিত দিতে তেহরান প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 60 দিনের যুদ্ধবিরতির সময় প্রণালী থেকে টোল নেওয়া হবে না। বাবা দিবসের খবর। বাবা মানে নিরাপদ আশ্রয়, বাবা মানে নির্ভরতা, বাবা মানে বটবৃক্ষের ছায়া। মায়ের মতো মমতার বহিঃপ্রকাশ করতে জানেন না ঠিকই, তবে ভালোবাসেন অনেক। তারা ওপরে কঠোর, ভেতরে ঠিকই শিশুর মতো। বিশ্ব বাবা দিবসে বাবাকে নিয়ে বলেছেন উম্মে হানি, ক্যামেরায় অনুপ দত্ত। রাকিবের ঘর জুড়ে কিছুক্ষণ আগেই জন্ম হয়েছে ছোট্ট এক ফুলের, আর তার সঙ্গে যেন নতুন করে জন্ম হয়েছে তারও। প্রথমবার সন্তানের মুখ দেখা, প্রথমবার কোলে তুলে নেয়া, আর সেই মুহূর্তের অনির্বচনীয় অভিব্যক্তি, সেটি এখন তার জীবনের শ্রেষ্ঠ অনুভূতি। প্রথম বাচ্চা যখন আমি বুকে নিলাম, আমার হাতে নিচ্ছি, মনে হলো আমার সকল সুখ, পৃথিবীর সুখ, সকল সুখ আমার হাতে আসছে। বাবাদের কাছে সন্তানের জন্য আছে অগণিত ত্যাগ আর এক আকাশ সমান অদৃশ্য ভালোবাসার শক্তি। সেই শক্তি দিয়েই একজন বাবা নিজের স্বপ্ন সরিয়ে সন্তানের স্বপ্ন করে দেন। নিজের চাওয়া পাওয়া ভুলে সন্তানের ভবিষ্যতের জন্য দিনরাত পরিশ্রম করে যান। একসময় ছোট্ট আঙ্গুল বাবার হাত ছাড়ে, সন্তানেরা বড় হয়, নিজেদের জীবনে পা বাড়ায়। কিন্তু বাবাদের কাছে সময় থেমে থাকে কোনো পুরনো অ্যালবামের পাতায়। যেমন গোলাম মাওলার কথাই ধরুন, সন্তানেরা বড় হয়েছে, সংসার গড়েছে, তবুও তার কাছে যেন সবকিছু ঘটেছে এই তো সেদিন। আমি কিছুটা হলেও একাকিত্ব ফিল করতেছি আর কি, তো বাধ্য হয়ে মাঝে মাঝে এই ছবিগুলো বের দেখি আমি। সন্তানও হয়তো হাজার কাজের ভিড়ে খানিক অবসরে স্মরণ করে বাবাকে। এ যেন বাবার সাথে সন্তানের অলেখা এক চুক্তি। কোনো বর্ণনায়, কোনো ব্যাখ্যায় তাকে তুলে আনা কি সম্ভব? বাবা যতদিন আছে ততদিন মনে হয় আমি একটা বট ছায়ার নিচে আছি, আমার কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তার যে ভালোবাসা বা তার যে ত্যাগের যেই মহিমাটা, সেটা আমি এখন টের পাচ্ছি যখন আসলে আমার নিজের বাবুরা হলো। সংসারের হাজারো চাপ, আর্থিক সংকট, ব্যক্তিগত কষ্ট, কত কিছুই তো নিজের ভিতরে লুকিয়ে রাখেন বাবারা, শুধু সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। একজন বাবা জন্ম নেন সন্তানের প্রথম কান্নার সঙ্গে, আর বাকিটা জীবন বাঁচেন সন্তানের হাসিতে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ায় লাল গালিচায় বরণ, শ্রমবাজার খোলা, আটকদের মুক্তি ও বিনিয়োগ নিয়ে করবেন আলোচনা। প্রশিক্ষণ ও ভাষা শিখে বিদেশে কর্মী পাঠানোর উদ্যোগ। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা, তিস্তার পানি বেড়ে রংপুরের সেতু রক্ষা বাদে ভাঙন ঝুঁকিতে 1200 পরিবার। এবং বিশ্বকাপে কাল অস্ট্রিয়া চ্যালেঞ্জ আর্জেন্টিনার। কিছুক্ষণ পর মাঠে নাম স্পেন, সৌদি আরব। মধ্যরাতে লড়বে বেলজিয়াম, ইরান। 1 যুগ পর নকআউটে জার্মানি। এই ছিল রাতের সময়, এরপর দেখবেন সম্পাদকীয়। আর আপনারা জানেন বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। আর তাই দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়, সঙ্গেই থাকুন সময়।